সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. ঢিলে ঢালা পোশাক পরা, কাঁধে ঝুলন্ত এক ব্যাগ, চোখে বড় চশমা, মাথায় চুপচুপ করে তেল দেয়া, মনে হচ্ছে যেন তেলের ড্রাম থেকে উঠে এসেছি আমি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এতক্ষণ আবার কথাই বলছিলাম। আমি ঢিলে ঢালা পোশাক এবং কাঁধে একটা ঝুলন্ত ব্যাগ নিয়ে ভার্সিটির ভিতর ঢুকেছি। আমার নাম রায়হানুল ইসলাম, বাবা মার একমাত্র সন্তান আমি, বাড়ি রাজশাহীতে। আপাতত পরিচয়টা এইটুকুই থাক, বাকিটা হয় পরবর্তীতে জানিয়ে দিব আপনাদের। আমি নিচে তাকিয়ে হাঁটতেছি, হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে ল্যাং মেরেছে। ল্যাং খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আমি উপরের দিকে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝতে পারলাম মেয়েগুলি আমাকে ল্যাং মেরেছে। আমি উঠে তাদের সামনে গিয়ে পড়লাম। আপু সরি, আসলে আমি দেখতে পাইনি। তখন মেয়েগুলোর থেকে একজন মেয়ে আমাকে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারল। আমার মাথায় তখন প্রচন্ড রাগ হয়ে গেল। আমি মেয়েটিকে মারার জন্য যেই হাত বাড়ালাম তখনই একটা কথা মনে পড়লো, তাই কিছুই করলাম না। তখন মেয়েটা আমাকে বলল, কোথা থেকে যে আসে এসব ফালতু লোকজন, মুডটাই নষ্ট করে দিল। তখন পাশে থাকা আরেকটা মেয়ে বলল, সোনালিকা, তুই একদম ঠিক বলেছিস। আর তোর কাকাও কেমন থার্ড ক্লাসের অ্যাডমিশন দেয় এই ভার্সিটিতে। ঠিকই বলছিস রে কেয়া, চাচুর মনে হয় মাথাটা গেছে, না হলে এসব ফালতু ছেলেদের কি কলেজে অ্যাডমিশন দেয়? আজে বাজে যত সব। এই ছেলে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, তোর কাছ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। ঠিকই বলছিস। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে একদম পেছনের দিকটায় বসলাম এবং একটা বই বের করে পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে ক্লাসে এক এক করে ছেলে মেয়েগুলো আসছে। আমি এখানকার কাউকেই চিনি না, আর কেউই এখানে আমাকে চেনে না। এমনকি কেউ আমার সাথে কথাও বলছে না। আমি ছেলে মেয়েদের এমন কাহিনী থেকে একটু হাসলাম। আমি বই পড়ে যাচ্ছি, হঠাৎ করে বেল বাজিয়ে দিল এবং ক্লাসে স্যার আসার সময় হলো। তখন আমি দেখলাম সোনালিকা ও কেয়া আসছে, সাথে তাদের বান্ধবীরাও আসছে। ভিতরে ঢুকে আমাকে দেখে হয়তো তারাও খুব অবাক হলে হোক না হলে না হোক, তাদের আমার কি, আমার পড়া আমি পড়ি। ওদের দিকে তাকিয়ে আমার কোনো লাভ নেই। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করলো এবং বলতে লাগলো, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ থেকে তোমাদের নতুন ক্লাস টিচার। যদি তোমরা অনার্স সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে আসো তাই। গুড মর্নিং স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর হ্যাঁ, তোমাদের হয়তো রায়হানকে চিনে থাকবে। না স্যার, এখন পর্যন্ত ওর সাথে আমরা পরিচিত হইনি। এটা কি কোনো কথা? তোমাদের মাঝে একজন নতুন স্টুডেন্ট আসলো আর তোমরা তার খোঁজ খবর নিলে না। আচ্ছা, সমস্যা নেই, আমি পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের সাথে। এরপর স্যার আমাকে সামনে রাখলেন। আমি সামনে যাওয়ার পর স্যার আমাকে আমার পরিচয় দিতে বললেন। আমি সবাইকে আমার পরিচয় দিতে লাগলাম। আমি রায়হানুল ইসলাম, আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে পড়তাম। ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আশা করি এর বেশি কিছু বলা লাগবে না। সবাই পরিচিত হয়েছে তো? আসবো ক্লাসের সবার সাথে, কথা বলবো, পরিচয় হবো। ওকে? আচ্ছা, তো এখন গিয়ে তুমি সিটে বসো। এরপর আমি এসে আমার সিটে বসলাম। স্যার ক্লাস করাচ্ছে, আমি মনোযোগ দিয়ে ক্লাস করছি। ক্লাস শেষ হওয়ার পর একটা ছেলে এসে আমাকে বলতে লাগলো, হাই, আমি জামিনুল, তোমার বন্ধু হতে চাই। জামিনুলের কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ ভার্সিটিতে আসার পর এখনো কেউ আমার সাথে ভালো করে কথাও বলেনি, আর এখানে সরাসরি আমাকে বন্ধু হওয়ার প্রস্তাব দিচ্ছে। কি হলো, আমাকে কি বন্ধু বানানো যায় না? আসলে আমি তা বলিনি। আসলে আমার মতো একটা খ্যাত টাইপের ছেলের সাথে আপনি বন্ধুত্ব করতে যাচ্ছেন। বন্ধুত্বের মাঝে কোনো ধনী গরিব, স্মার্ট আনস্মার্ট দেখে বিবেচনা করা যায় না। তুমি আমার বন্ধু হবে কিনা এটা বলো। আচ্ছা যাও, বন্ধু হলাম আমরা, আজ থেকে বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে তোর বাবা মা কি করে রে?
মা বাবা রাজশাহীতে থাকে। তোর বাবা কি করে? সেটা অন্য সময় জানতে পারবি। এখন বললে কি হবে? আমার বিষয় বাদ দে, এখন তোর বিষয়ে বল, তোর বাবা মা কি করে? বাবা হলো এখানকার একজন বিজনেসম্যান, আর মা গৃহিণী। আমাদের বাংলাদেশের বাইরেও একটা ফ্যাক্টরি আছে। তাহলে তো তোরা খুব বড় লোক। হ্যাঁ, মোটামুটি। তো চলো বাসার দিকে যাই। তুই যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা, তাহলে কালকে দেখা হবে। ওকে, বাই বাই। এই বলে আমি ভার্সিটি থেকে বের হয়ে চলে গেলাম বাসার দিকে। আমি আবার মাথা নিচু করে তাকিয়ে গেট দিয়ে বাইরের দিকে বের হতে যাব। ঠিক তখনই দেখি সোনালীকে আমাকে ইচ্ছে করে ধাক্কা দিতে যাচ্ছিল। আমি সরে গিয়েছি, আর সোনালীকে গিয়ে সোজা মাটির উপরে পড়লো। এটা দেখে সোনালীকে বান্ধবীরা হাসতেছিল। সে আমাকে আবারও ঠাস ঠাস করে 3টে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এই ফাজিল ছেলে, তো সাহস কি করে হয় আমাকে ফেলে দেওয়ার? আপু, আমি কই আপনাকে ফেলে দিলাম? আপনি তো উল্টো আমাকে ধাক্কা মারতে গিয়েছিলেন। তখন আমি সরে গিয়েছি, যার কারণে আপনি মাটিতে পড়ে গেছেন। এখানে তো আমার কোনো দোষ দেখছি না আমি। দেখেছিস সোনালিকা, তোর মুখের উপর কথা বলে, আবার তোর নামে অভিযোগ দিতাছে। কত বড় খারাপ একটা ছেলে। এই, তুই আমাকে মিথ্যা অভিযোগ দিলি কেন? আমি কখন তোকে ধাক্কা দিলাম? তুই তো আমাকে উল্টো ধাক্কা মেরে ফেলে দিলি। এই মেয়ে কয় কি, এখন উল্টা আমার উপর অভিযোগ দিচ্ছে? হায় হায়, এ কেমন মায়ের পালা পড়লাম আমি। তখন পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, একটু বখাটে টাইপের। ছেলেটা এসে সোনালীকে বললো, সোনালীকে কি হয়েছে? দেখ না, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই আপনার সমস্যাটা কি? আপনি ওকে ধাক্কা দিয়েছেন কেন? মেয়েদের সাথে ডলাডলি করতে খুব ভালো লাগে আপনার, তাই না? দেখুন ভাই, আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে। আমি ওনাকে ধাক্কা দিইনি, উনি আমাকে ধাক্কা দিতেছিল। আমি সরে গিয়েছি এবং উনি পড়ে গিয়েছেন। এখানে তো আমার কোনো দোষই নেই। কি তুই বলতে চাচ্ছিস সোনালীকে মিথ্যে কথা বলছে? কি? আমাকে মিথ্যাবাদী বানানো হচ্ছে? দাঁড়া, এখনই বাবাকে ফোন করে তোর 12টা বাজাচ্ছি। সোনালীকা, আঙ্কেলকে ডাকার দরকার নেই, আমি ওকে দেখে নিচ্ছি। ওকে, বাবাকে ফোন করলাম না। তোরা কি করবি তাড়াতাড়ি কর। আমাকে মিথ্যাবাদী বলেছে, ওর সাহসটা কত বড়। দেখুন ভাই, আমি এখানে ঝামেলা করতে যাচ্ছি না, তো আপনারা আপনার কাজ করুন আর আমাকে এখন যেতে দিন। তুই কি আমার চিনিস যে আমার সাথে ঝামেলা করছিস? আমি কে তুই সেটা জানিস না। ভাই, আপনি কে সেটা আমি কি করে জানবো? আমার ঝামেলা করতে মন যাচ্ছে না। তখনই জামিলুর আসলো আর ছেলেটিকে বলতে লাগলো, রকি ভাই, কি হয়েছে ভাই? ওই কুত্তার বাচ্চা আমার জানটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি আজ ওকে খুন করে ফেলবো। ভাই সরি ভাই, ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। ভাই, ও ভার্সিটিতে নতুন তো, তাই হয়তো বুঝতে পারিনি। নতুন হয়েছে তো কি হয়েছে? ও আমার জানের গায়ে হাত দিয়েছে, ওর সাহসটা কিভাবে হয়? আজ ওর হাত আমি। ওই রায়হান, তুই গিয়ে ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নে। আমি ওদের কথা শুনে তো মাথা পুরো গরম হয়ে গেছে, কিন্তু আমার আসল পরিচয় এখানে এত তাড়াতাড়ি দেয়া যাবে না, তাই নীরবে সব সহ্য করে নিলাম। রাগে কটমট করতে করতে রকিকে বললাম, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন আমাকে। আমার কাছে মাপ চাইলে হবে না, যা গিয়ে সোনালীকের কাছে মাপ চা, আর পা ধরে মাপ চাবি। এরপর আমি সোনালীকে কাছে গিয়ে বললাম, আপু প্লিজ আমাকে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। রাগে আমার পুরো শরীরটা জ্বলতে থাকলো, চোখ মুখ ফুলে গেছে লাল হয়ে। মনে হচ্ছে যেন এখনই চোখের আগুন বের হয়ে যাবে আবার। হয়েছে, যা, আর মাপ চেতে হবে না। এরপর আমি আর জামিলের ওখান থেকে চলে আসলাম। কি দরকার ছিল তার সাথে ঝামেলা করা? আমি তাদের সাথে ঝামেলা করিনি, ওরাই না উল্টো আমার সাথে এসে ঝামেলা করতেছিল। আগেই ভেবেছিলাম। সোনালিকা, রকি, কেয়া, এটা কে কে? সোনালিকা হলো থানার ওসির এর মেয়ে এবং প্রিন্সিপালের একমাত্র ভাতিজি। কলেজে সবসময় ওর পাওয়ারেই চলে। ও আচ্ছা, রকিটা কে? তুই কি কখনো গ্যাংস্টার জোকার কিং এর নাম শুনছো? না, শুনিনি তো, কেন? ও হলো গ্যাংস্টার জোকার কিং এর লিডার, তার ডান হাত। খুন খারাপি করতে করতে তারা অভ্যস্ত। আর সেকেন্ড কথা হচ্ছে, ও হলো সোনালীকে ভালোবাসে। আচ্ছা, আর কেয়া? কেয়া মেয়েটা আগে ভালো ছিল, পরে সোনালীকেদের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। কথায় আছে না, সঙ্গদোষে লোহা বাসে, ঠিক তেমনি। আর কেমন একটু অহংকারী টাইপের, কিন্তু দেখতে মাশাআল্লাহ। দোস্ত, ডাল মে কুছ কালা হে। তুই আমার দোস্ত, তাই তোকে বলছি আমি কেয়াকে ভালোবাসি। এই জন্য তো বলি, সবার নামে এত খারাপ খারাপ কমেন্ট, আর কেয়ার নামে বলতে লজ্জা পাচ্ছ কেন, তাই না? আরে না, তেমন কিছু না, চলো যাই।
একটু কাজ আছে, কাজটা সেরে আমি চলে যাবো রে। আচ্ছা তুই থাক, তাহলে আমি যাই। ওকে যা। এরপর আমি আমার কাজ সেরে চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে দিলাম আরামের এক ঘুম। পরের দিন সকালে ভার্সিটিতে গিয়ে দেখি সবাই হই হুল্লোড় করছে। তখনই ভীতু চেহারা নিয়ে জাবিরও আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, শুনেছিস কিছু? আরে কি শুনবো? কাল রাতে নাকি একটি খুন হয়েছে। কে বা কারা জানি তাকে খুন করে একটা হাত কেটে ফেলেছে। কি বলিস? কিন্তু এসব আমি ঠিকই বলছি। কিছুক্ষণ আগে পুলিশ এসে লাশটি নিয়ে চলে গেছে ময়নাতদন্ত করার জন্য। সেটা কি গ্যাংস্টার জোকার কিং এর লিডারের ডান হাত? তাহলে তার বিরুদ্ধে কিভাবে হবে? ও না অন্যদের মেরে ফেলে? জানি না রে, তবে এখন অনেকে খুব খুশিতে আছে, কারণ ও মারা গেছে দেখে। ও আচ্ছা, ভালো। আজ ভার্সিটিতে কোনো ক্লাস হয়নি। সোনালীকে কেউ আজকে দেখিনি ভার্সিটিতে। আচ্ছা, সোনালী কি ওকে ভালোবাসতো? সেজন্য কি আজ ভার্সিটিতে আসেনি, নাকি অন্য কোনো কারণ আছে? যাকে ওর কারণ ওর কাছে থাকুক, আমি বরং একটু গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে আসি। আমি প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দাঁড়িয়ে স্যারকে সালাম দিয়ে বললাম, স্যার ভেতরে আসতে পারি? আসো। স্যার কাল যে বলেছিলাম। ও মনে পড়ছে, দিচ্ছি, দাঁড়াও। এবার স্যার আমার কাছে একটা ফাইল এনে দিল এবং বলতে লাগলো, এখানে সব তথ্য পেয়ে যাবে। ধন্যবাদ স্যার। আর স্যার, আমার আসল পরিচয় যেন কেউ জানতে না পারে সেদিকে লক্ষ্য রাখিয়েন, কেমন? ওকে বাবা। স্যার আমি তাহলে আজ উঠি, পরে দেখা হবে আরেকদিন। আচ্ছা বাবা। এটা বলে আমি স্যারের রুম থেকে চলে আসলাম। আর আস্তে আস্তে দেখলাম কপাল দিয়ে চিকন ঘাম বের হচ্ছিল। আমি সেদিকে লক্ষ্য রাখে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। পরদিন সকালে আবার যথা নিয়মে সেই একই স্টাইলে ভার্সিটিতে গেলাম। সেখানে এখনো বেশ চর্চা চলছে রকির মৃত্যু নিয়ে। আমার সেদিকে কোনো লক্ষ্য নেই। আমি ভার্সিটির পাশে একটা পুকুর আছে, সেখানে একটা গাছের নিচে বসে আছি। তখন আমি খেয়াল করলাম সোনালিকা আছে ঠিক সামনে। আমি একবার সামনের দিকে তাকে দেখে আবারও নিজের পড়ার দিকে মন দিলাম। তখন সোনালিকা আমাকে বলতে শুরু করলো, তুই কে রে, আর তোর আসল পরিচয় কি? সোনালিকার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বলতে লাগলাম, সোনালিকা কি আমার আসল পরিচয় জেনে গেছে? সে কি জেনে গেছে যে আমি কে? না না না, সে জানবে কি করে? সে জানে না। কথাগুলো আমি মনে মনে বললাম। কি রে, চুপ কেন? তোর আসল পরিচয় দে। আরে আমি তো রায়হান, আমার বাড়ি রাজশাহী। কেন আপু? আর ওই দিনই তো বললাম আমার পরিচয়। ও আচ্ছা, আমি ভুল ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি আপু? আমি ভেবেছিলাম হলো গিয়ে আমি যা খুশি তা ভাবতেছিলাম। তাহলে তোর কি? তোর কাজ তুই কর। আমি হাবলা কাঁদের মতো একটা হাসি দিয়ে বললাম, ওকে আপু, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। সোনালিকা কিছু না বলে চলে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলাম ভার্সিটি গেট দিয়ে এক এক করে সর্বমোট 17টা গাড়ি ঢুকলো। সবগুলো গাড়ি ছিল একই রঙের এবং একই মডেলের। এক কালের এতগুলো গাড়ি হতো আর কখনো ভার্সিটিতে ঢুকে নেই। তাই সকলে অবাক হয়ে গাড়িগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ করে গাড়িগুলো একসাথে খুলে গেল এবং প্রত্যেকটি গাড়ি থেকে 4 জন করে লোক বেরিয়ে আসলো। কিছুক্ষণ পর ভার্সিটিতে আরেকটা গাড়ি ঢুকলো এবং সেটা ছিল সাদা রঙের। তখন একজন কোট পরিহিত লোক গিয়ে সাদা গাড়িটি দরজা খুলে দিল এবং একজন লোক বেরিয়ে আসলো। লোকটিকে দেখে পুরো ভার্সিটির সবাই নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, সবার চেহারায় ভয়ের ছাপ। হয়তো ভার্সিটির সবাই ভয় পেয়ে গেল। আমি ওকে দেখে বুসকি বুসকি হাসছি আর মনে মনে বলছি, গ্যাংস্টার জোকার কিং এর লিডার তাহলে বেরিয়ে আসলো, আজ তোর মরণ নিশ্চিত। পাশে জামির ছিল, আমাকে দেখে বললো, কি রে রায়হান, তুই কি পাগল হলি নাকি? এভাবে হাসছিস কেন? না এমনি। ও আচ্ছা, তো এখানে একটু থাক, আমি আসছি। এই বলে আমি একটা সাইডে চলে গেলাম। সাইডে গিয়ে মেঘকে কল করলাম, মেঘ তোদের কাজ শুরু করে দে। ওকে ভাই, করছি। এটা শোনার পর আমি কলটা কেটে দিলাম এবং গিয়ে আবারও জামিনুর পাশে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে জামিনুর বলছে, কিরে তুই কইছিলি? এইখানে কেন? না এমনি। তখনই গ্যারেজটা জোকার লিডার আমাকে ডাক দিল। এই যে খ্যাত, এদিকে আয়। আমি নির্ভয় তার কাছে চলে গেলাম। তার কাছে গিয়ে বলতে লাগলাম, তুই তো সর্বশেষ রকির সাথে ঝামেলা করছিস, তাই না? না তো, সেই উল্টো আমার সাথে আগ বাড়িয়ে ঝামেলা করেছে। আমি জানি তুই সব করেছিস, আর এখন তোকে মরতে হবে। না ভাই না, প্লিজ আমাকে মারবেন না ভাই, প্লিজ। মিথ্যা ভয় পাওয়া নাটক করে বললাম।
তোকে তো আজ মরতেই হবে, আর এটাই তোর ভাগ্যে লেখা। এটা বলেই তার কোমরে থাকা বন্দুকটা বের করে আমার মাথা ঠেকালো। যেই ট্রিগার চাপ দিবে অমনি অমনি আকাশে দুটো হেলিকপ্টার দেখা গেল, যেটা থেকে গুলি চালানো হচ্ছে। গুলিগুলো আর কেউ করছে না, করছে হলো গিয়ে দেশের টপ 2 গুলিবিদ মেঘ ও রাইসা। তারা সবাইকে ভয় দেখানোর জন্য গুলি করছে। ভয়ে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। লিডারেরও হাত পা কাঁপছে। সে আমাকে গুলি করা বাদ দিয়ে চলে গেল তার গাড়িতে। আমি গিয়ে চলে গেলাম সবার থেকে আড়ালে। কিছুক্ষণ পর হেলিকপ্টার দুটি ল্যান্ড করেছে, সাথে আরো 20টি গাড়ি ভার্সিটিতে ঢুকেছে। সবাই তো একের পর এক অবাক হচ্ছে, কি হচ্ছে কেউ তা বুঝতেছে না। ভার্সিটির সকল শিক্ষকেরা যার যার ক্লাসে নিয়ে গেল, আর তারা সবাই জানালা দিয়ে দেখছে। গোলাগুলিও বন্ধ। তখন গ্যাংস্টার জোকার কিংয়ের সকলে গাড়ি থেকে বের হলো, তাদের সাথে তার লিডারও, এবং বের হয়ে বলতে লাগলো, এই কে রে? কার এত বড় সাহস যে আমার উপর গুলি চালায়? সাহস থাকলে বের হ। এরপর 20টি গাড়ির মধ্যে সবগুলো গাড়ির দরজা খুলে গেল এবং এক এক করে মোট 70 জন লোক বের হলো। তার মাঝে 2 জন এসে আরেকটা গাড়ির দরজা খুলে দিল। সেখান থেকে কালো কোট পরিহিত একজন বেরিয়ে আসতো। তার পরনে ছিল সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা কোট আর সাদা শু, আর মুখে ছিল একটা সাদা মুখোশ। দেখে মনে হচ্ছে একজন হোয়াইট ম্যান গাড়ি থেকে বের হচ্ছে। এদের দেখে পুরো ভার্সিটির সকলে আরো বেশ ভয় পেয়ে কাঁপতে লাগলো। আর গ্যাংস্টার জোকার কিং দলের লিডার তো ভয়ে হিসু করে দিয়েছে মনে হয়, এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রায়হান ভাই, আপনি? এটা বলেই ও রায়হানের পা ধরল লিডার, আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দেন ভাই। পা ছাড়। না ভাই, পা ছাড়বো না। তোর মতন বিশ্বাসঘাতককে মাফ করা হলে পৃথিবীর সবচেয়ে বড় ভুল। লিডার যখন তার পায়ের সাথে আটকানো একটা ছুরি দিয়ে রায়হানকে যেই না আঘাত করতে যাবে, অমনি রায়হান লিডারের মাথায় এক এক করে মোট 4টা গুলি করে দেয়, যার ফলে লিডার ওখানেই মারা যায়। আর লিডারের সাথে যারা এসেছিল তারা ভয়ে চুপসে যায়। ভার্সিটির সকলে তো ভয়ে কোনো কথা বলছে না। এরপর রায়হান তার হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে বলল, আমি হলাম হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হান, আর আপনাদের কোনো ভয় নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের কোনো ভয় নেই। আর কোনো গ্যাং এসেও এই ভার্সিটিতে কেন, কোনো ভার্সিটিতে তাদের রাজত্ব চালাতে পারবে না। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। এটা বলেই রায়হান এবং তাদের দলবলের সবাই চলে গেল ভার্সিটির বাইরে। এখন পুরো ভার্সিটি ফাঁকা, শুধু শিক্ষক আর ছাত্রছাত্রী ভার্সিটিতে আছে। আমি গিয়ে জামিনুরের কাছে গেলাম। আমাকে দেখে জামিনুর বলতে লাগলো, দোস্ত তোর কিছু হয়নি তো? আমি তো ভেবেছিলাম তোকে হয়তো আর দেখতে পাবো না, কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তোকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। দোস্ত তুই এতক্ষণ কইছিলি রে দোস্ত? প্রচন্ড হিসু চেপেছিল, তাই হিসু করতে গিয়েছিলাম। ও আচ্ছা, তো চল এখন বাসায় চলে যাই, আজকেও কাজ হবে না। আচ্ছা চল। এই বলে আমি আর জামিনুর গেট দিয়ে বের হতে যাব। এমন সময় দেখি সোনালিকা, কেয়া এবং তাদের বান্ধবীরা মিলে কি নিয়ে কথা বলছে। আমরা তাদের কাছে যাওয়ার পর শুনতে পেলাম, আজ তোরা হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হানকে দেখেছিস? দেখেছি তো, সেই হ্যান্ডসাম। শুধু হ্যান্ডসাম স্টাইলিস্টই না, যাকে একবার দেখলে 1000 মেয়ে ক্র্যাশ খাবে। এমনকি আমিও ক্র্যাশ খেয়ে গেলাম। কি ক্র্যাশ খেয়েছিস মানে? আমি তোর আগে ক্র্যাশ খেয়েছি। এই তোরা চুপ করবি? তোরা তো ক্র্যাশ খেয়েছিস, আমি তো পুরো ভালোবেসে ফেলেছি তাকে। কি বলছিস? কি তুই ভালোবেসে ফেলেছিস? তুই কি বুঝাতে চাচ্ছিস? আমি ভালোবাসতে জানি না? আমার মনে কি ভালোবাসা জাগে না? না মানে আমি এটা বলতে চাইনি। তাহলে কি বুঝাতে চাচ্ছিস তুই? আরে সোনালিকা, তুই ওর কথা বাদ দে তো। তুই বল কবে দিবি? তোকে আবার ট্রিট দিতে যাব কোন দুঃখে? ওমা, বাবু দেখি কিচ্ছু বোঝে না। তোমার মনে ভালোবাসা জেগে গেছে, কিন্তু তুমি ট্রিট দিবে না? তা কি কখনো হয়? তাড়াতাড়ি বল, ট্রিট কখন দিবি? আচ্ছা কালকে দিব। রাক্ষসী কথাকার। রাক্ষসী বলেছে? আমি বলেছি কালকে নিব। উপরে কথাগুলো বলে তা হাসাহাসি করতে লাগলো। আমি আর জামিনুর কিছুতে যাওয়ার পর আমি জামিনুরকে বললাম, দোস্ত তোর গার্লফ্রেন্ড দেখি ওঠো কারোর উপর ক্রাশ খায়। কার উপরে ক্রাশ খাইছে? মাত্রই তো বলেন, তুই শুনিসনি? না শুনিনি তো। কার উপর ক্রাশ খাইছে রে? হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হানের উপর। কি কি না জি,
দোস্ত, আমি যে কেয়াকে ভালোবাসি সেটা কি কেয়া কখনো বুঝবে না? তুই কি কখনো বলেছিস কেয়াকে যে তুই কেয়াকে খুব ভালোবাসিস? না তো, কখনো বলা হয়নি। আসলে সাহস হয়নি তার সামনে যাওয়ার। পরে বুকটা কেমন যেন দুপুক দুপুক করে। খুব কি ভালোবাসিস কেয়াকে? হয়তো নিজে চাইতেও বেশি ভালোবাসি তাকে। আচ্ছা চল তাহলে। কই যাবি? আরে তুই গেলে দেখতে পাবি, চল আমার সঙ্গে। এরপর আমি জামিরুকে এক প্রকার জোর করে নিয়ে আসলাম কেয়া, রিয়া ও সোনালিকার কাছে। ওখানে যেতে রিয়া বলে উঠল, এই দেখ দেখ, এখানে কে এসেছে? খ্যাত আর তার বন্ধু। রিয়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি বাড়াবাড়ি হচ্ছে? যা সত্যি তাই তো বললাম। জামিরুর বাদে তো। আর কেয়া, তোমার সাথে কিছু কথা ছিল, একটু এদিকে আসবে? কি কথা? যা বলার তুই এখানেই বল। দরকারটা আমার থেকে বেশি জামিরুরের। জামিনুর, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না মানে মানে হলো গিয়ে। ওই তুই হেলনি না করে বলতো। কেয়া, তুমি একটু ওদিকটা চলো, তারপর বলছি। যা বলার এখানে বলবি, অন্য কোথাও যাওয়া চলবে না। জামিরুর বলে দে তো, এখন যদি না বলিস তাহলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। ওকে, বলছি। এরপর জামিনুর কেয়ার সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে কেয়ার সামনে ধরলো আর বলতে লাগলো, জানি না ভালোবাসা কি করে বলতে হয়, কিন্তু ভালোবাসি তোমাকে, এটাই জানি। ভালোবাসি আজ থেকে নয়, গত 6 মাস ধরে, কিন্তু তোমাকে বলে ওঠার সাহস হয়নি। আজ বলে দিলাম, কেয়া, ভালোবাসি তোমায়। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? কেয়া কোনো কথা না বলে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল এবং তার সামনে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলো। কি হলো, নিশ্চুপ কেন? বলো, ডু ইউ লাভ মি? জামিনুর, দেখছিস না কে আর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে? এর মানে কি তুই বুঝিস না? জামিনুর বুঝতে পারলো কেয়া হয় তাকে রিজেক্ট করে দিয়েছে, তাই সে দাঁড়িয়ে পড়লো এবং চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো এবং জামিনুর আমাকে বলল, শুভ, চল আমরা এখান থেকে চলে যাই। আমি আগে থেকে জানতাম কে আমাকে কখনোই ভালোবাসবে না, আর আমি আজ তার প্রমাণও পেয়ে গেলাম। এটা বলে জামিনুর চলে আসতে যাবে, ঠিক তখনই কেয়া এসে সবাইকে অবাক করে দিয়ে জামিনুরকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ টুনা, আই লাভ রিয়েলি লাভ ইউ। জামিনুর তো কেয়ার মুখে টুনার নাম শুনে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। টুনা নামটা তুমি কই থেকে পাইছো? কেন? না এমনি। কেয়া হেসে দিয়ে বলতো, এমনি, তাই না? না মানে হলো গিয়ে। আচ্ছা আমি বলি। কি বলবা? তেমন কিছু না, ভালোবাসার রাজকন্যা, এটা আমার আইডি। রায়হান ভাই, তুই আমার ধর, কেমন যেন আমার মাথাটা ঘুরছে। কেন রে, তোর আবার মাথা ঘুরছে কেন? আমার ভালোবাসার মানুষটি আমাকে এতদিন ভালোবাসে বলে আসছে, আর আমি জানতেও পারলাম না কত বড় পুরো কপাল আমার। কেয়া তো জামিনুরের কাহিনী দেখে মিটিমিটি হাসছে। কেয়ার কাহিনী দেখে তো সবাই পুরো অবাক যে সে তলে তলে এত কিছু করে বেড়াচ্ছে, তা সে কেউ টেরই পায়নি। তখন রিয়া কেয়াকে বলতো, কি রে কেয়া, তুই তো দেখি খুবই শিয়ানা। সামনাসামনি তুই তো ভাজা মাছটা উল্টেই খেতে পারো না, আর তলে তলে তো অনেক দূর এগিয়ে গেলি। কি করব বল, প্রথম দেখাতেই ওকে আমি ভালোবেসে ফেলেছি, তাই তো আমি ওর ফেসবুক আইডি নিয়ে আমার ফেক আইডি দিয়ে ওকে বারবার আই লাভ ইউ বলছি, কিন্তু ও রিজেক্ট করে দিচ্ছে। হয়েছে হয়েছে, থাম তোরা এখন। ও আজকে আমাদের ট্রিট দেবে, সাথে জামিনুর তো আছেই। আচ্ছা চল, কি করার। ওদের ট্রিটের কথা শুনে আমি ওখান থেকে চলে আসতে যাব। ঠিক তখনই জামিনুর আমাকে বলতো, কি রে ভাই, তুই কই যাচ্ছিস? আরে বাসায় একটু কাজ আছে, তাই কাজটা করতে যাব। কাজ পরে করে যাবে, এখন তুই আমাদের সাথে রেস্টুরেন্টে চল। এক্ষেত্রে কেটে নেওয়ার কি দরকার নেই? শরীর থেকে কি বিচ্ছির গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দেব। সোনালিকা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে থাম, আমার জন্য তো তোরা ঝগড়া করবি নাকি? এর থেকে ভালো হবে তোরা রেস্টুরেন্টে যা আর আমি বাসায়। ও যখন এত না করছে তখন ওকে নেয়ার কোনো দরকার নেই। এর থেকে বরং আমরাই যাই, অনেক মজা করতে পারবো। এই খ্যাতকে হয়তো রেস্টুরেন্টে দেখা পাবো না। আমি ওদের কথা শুনে একটু মুচকে হাসি দিলাম আর বলতে লাগলাম, দোস্ত তোরা যা, আমার দেরি হয়ে যাচ্ছে রে। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর সোনালিকা এবং ওরা গেল রেস্টুরেন্টে, আমিও খাবার জন্য আবার নিজের রেস্টুরেন্টে গেলাম
এরা বর্তমানে শহরের 1 নম্বরে আছে। আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ওখানে সোনালিকা, জামিনুর, কেয়া ও রিয়া ছিল। আমি গিয়ে আড়ালে, যাতে তাদের কথা এবং তাদেরকে দেখতে পারি। তখন একজন মেয়ে ওয়েটার এসে আমাকে বলতে লাগলো, এর থেকে বরং আমরাই যাই, অনেক মজা করতে পারবো। এই খ্যাতকে হয়তো রেস্টুরেন্টে দেখা পাবো না। আমি ওদের কথা শুনে একটু মুচকে হাসি দিলাম আর বলতে লাগলাম, দোস্ত তোরা যা, আমার দেরি হয়ে যাচ্ছে রে। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর সোনালিকা এবং ওরা গেল রেস্টুরেন্টে। আমিও খাবার জন্য আমার নিজের রেস্টুরেন্টে গেলাম। এরা বর্তমানে শহরের 1 নম্বরে আছে। আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ওখানে সোনালিকা, জামিনুর, কেয়া ও রিয়া ছিল। আমি গিয়ে আড়ালে, যাতে তাদের কথা এবং তাদেরকে দেখতে পারি। তখন একজন মেয়ে ওয়েটার এসে আমাকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তুমি কেমন আছো? আর তোমার নাম রুহি, তাই না? হ্যাঁ স্যার, আমি রুহি। তো কাজ কেমন চলছে? বেতন ঠিক মতো পাও তো? হ্যাঁ স্যার। তো বলুন, আপনি কি খাবেন? এরপর আমি খাবার অর্ডার দিয়ে দিলাম ও আমার জন্য খাবার নিয়ে আসলো। সোনালিকা বারবার খালি আমার টেবিলের দিকে তাকাচ্ছে। তখন কেয়া বলে উঠলো, কি রে সোনালিকা, তুই খাচ্ছিস না কেন? আর বারবার ওই টেবিলের দিকে তাকাচ্ছিস কেন? ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখতো, ওকে রায়হানের মতো দেখা যাচ্ছে না? কোন রায়হান? ওই ছেলেটা? হ্যাঁ ঠিক বলেছিস, খ্যাতটাই। ও এখানে আসতে যাবে কেন? ওর কি বাপের সাধ্য আছে এই হোটেলে আসার? কত দামি একটা হোটেল, দেখেছিস? ঠিক বলেছিস, ও আসতে যাবে কেন? আমাদের হয়তো মনের ভুল। ওই খ্যাতটার কথা বাদ দিয়ে এখন তুই একটু খাবার খাতো। এরপর সোনালিকার বাকি সবাই খাবার খেতে লাগলো। খাবার শেষ করে যে যার মতো বাসায় যাবার পালা। কেয়া, রিয়া ও জামিনুর বাসা একদিকে, তাই তারা একসাথে যাবে এটা বলে সিদ্ধান্ত নিল। আর সোনালিকার বাসা অন্যদিকে, তাই সোনালিকা আলাদা যাবে। তারা 3 জন চলে গেল তাদের বাসায় যেতে লাগলো। আর সোনালিকা একা একা যাচ্ছে। আমি তাই তার পিছু নিলাম, কারণ আমার মনে হচ্ছিল আজ সোনালিকা তার কোনো বিপদ হবে। কিছু তো যাওয়ার পর কয়েকজন লোক সোনালিকাকে ঘিরে ধরলো। এই আপনারা কারা? আর এভাবে আমাকে ঘিরে ধরেছেন কেন? তখন পাশে থেকে একটা গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো, যাকে দেখে হয়তো সোনালিকা কিছুটা ভয় পেয়েছে। ওকে দেখে সোনালিকা তোতাতে রবিন, তুমি? হ্যাঁ আমি, আর আজই জেল থেকে ছাড়া পেয়েছি। তো এখানে কেন? তোর সাথে এখন আমি খারাপ ব্যবহার করব আর আমার জ্বালা মেটাবো। আমি কিন্তু চিৎকার করব। কর, দেখি কেমন করতে পারিস। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই বলে লোকগুলো সোনালিকাকে জোর করে গাড়িতে উঠাতে যাবে। ঠিক তখনই আমি ওখানে গিয়ে বলতে লাগলাম, এই যে ভাইয়েরা, কি করছেন কি? হ্যাঁ, এই এখানে তোর কোনো কাজ নেই, এখান থেকে যা। কেন ভাই? আমি এখানে থাকলে সমস্যাটা কি? তোর ওই হালার ধর, ও যেন বাঁচতে না পারে। এটা শুনে ওরা এক এক করে আমাকে মারতে আসতো, আর আমিও ধুমধাম করে মারতে থাকলাম। প্রায় 10 মিনিট সবাইকে ধুমচে ধরাই করছি। একজন রাস্তায় এক জায়গায় পড়ে আছে। এরপর রবিন আসলো আমাকে মারার জন্য। আমি একটা ছুরি নিয়ে রবিনের গলায় দিলাম এক টান, ও ওখানেই পড়ে গেল আর ছটফট করতে করতে মারা গেল। এরপর আমি রবিনকে উদ্দেশ্য করে বললাম, তুই সোনালিকাকে কি করবি? ধর্ষণ করবি, তাই না? ধর্ষণ করবি তুই? আবার ভালোবাসার মানুষটাকে ধর্ষণ করবি? ওকে দেখ তোর আজ কি হাল করি আমি। এটা বলে সোনালিকাকে চোখ বন্ধ করে বলে আমি সেই ছুরিটা দিয়ে বুকে লিখে দিলাম ধর্ষক, আর তার যৌনাঙ্গটা কেটে দিলাম। তখন সোনালিকা এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো। তখন যে সে কি ফিলিংস হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর সোনালিকা আমাকে ছেড়ে দিয়ে আমার বুক থেকে মাথাটা উঠিয়ে বলতে লাগলো, কে তুমি? কে আর হবো, আমি তো রায়হান। জানি তুমি রায়হান, কিন্তু তোমার আসল পরিচয়টা কি? এটাই আমার আসল পরিচয়। তো তুমি কি আমাকে ভালোবাসো? আর তোমার জন্য এখানে মানে? কিছু না। এত হেয়ালি না করে বলো তো তুমি কে, আর কি তোমার আসল পরিচয়? আমি হলাম কি রায়হান, ছিলাম রাজশাহী আর এখন থেকে ঢাকায়। তাহলে তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? তুমি যখন রাজশাহীতে বেড়াতে গিয়েছিলে একটা বিয়ের অনুষ্ঠানে, সেই দিন তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলি। এই জন্যই আমি বাবা একজন বিজনেসম্যান,
রায়হান গ্রুপ। শুনেছি তো, এটা বর্তমানে বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে। তার সাথে তোমার কি সম্পর্ক? এই রায়হান গ্রুপ অফ কোম্পানি হলো আমার। কি, তুমি এত বড় লোক? না, আমার বাবা বড় লোক। যেটা তোমার বাবার সেটা তো তোমারই, তাই না? না, সেগুলো কিছুই কেন? আজ শুধু এতটুকু জেনে রাখো, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না কোনোদিনও। যে আসবে তাকে এই রবিনের মতো খাওয়াস করে দেব। খুব ভালোবাসি যে তোমায়। এত ভালোবাসো আমায়? হয়তো নিজের থেকেও বেশি ভালো। তাহলে প্রপোজ করছো না কেন আমাকে? কি, যদি সত্যি সত্যি আমি তোমাকে প্রপোজ করি তাহলে তুমি কি আমাকে গ্রহণ করবে? করব না কেন, অবশ্যই করব। কালকে পুরো ভার্সিটির সামনে আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা, দেখা যাবে। এরপর আমি সোনালীকে তার বাসায় দিয়ে আসলাম। আজ আমি খুব খুশি, কারণ আমার 2টা মিশন কমপ্লিট হয়েছে। এক হলো সোনালীকে নিজের করে পেয়েছি, আর 2 নম্বরটা না হয় পরেই জানবেন। পরদিন সকালে আমি আমার আসল গেটআপে ভার্সিটিতে গেলাম, মানে কোট প্যান্ট পরে, চুলগুলো ছিল স্পাইক করা, দেখতে পুরো হ্যান্ডসাম। যে কোনো মেয়ে প্রথম দেখাতে ক্রাশ খাবে। নিজের প্রশংসা আর কত করবো ভাই। আর নাইবা করলাম। আমি বাইক নিয়ে সোজা ভার্সিটিতে ঢুকে গেলাম, আর এদিক ওদিক তাকিয়ে দেখলাম সব মেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তাদের দিকে চোখ না দিয়ে চলে গেলাম সোনালিকা, কেয়া ও রিয়ার এখানে। ওখানে গিয়ে আমি একটা গাছের নিচে বাইকটা পার্ক করে তাদের সামনে গেলাম। রিয়া, কিয়া ও সোনালিকা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন তারা আমাকে গিলে খাবে এখন। কে তুমি? আগে তো কখনো এই ভার্সিটিতে দেখিনি। তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি তোমাকে, কিন্তু কই দেখেছি? সোনালিকা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, রায়হান, তুমি? আমি। এই খ্যাত রায়হান? রায়হান, কিন্তু খ্যাত না। তুমি এত স্টাইলিস্ট কি করে হলে? আমি ভালোবাসি সোনালিকাকে। এরপর আমি হাঁটু গেড়ে সোনালিকার সামনে বসে পকেট থেকে একটা ডায়মন্ডের নেকলেস বের করে সোনালিকার সামনে ধরে বললাম, তোমার প্রতিটা খিলখিল হাসির শব্দে আমার হৃৎপিণ্ডের তীব্র আওয়াজটাই যেন বেজে ওঠে বারবার। তোমার হাজারো স্বপ্নগুলোতে আমার স্বপ্নের প্রতিছবি যেন খুঁজে পাই বারবার। তুমি আমার অস্তিত্বে মিশে আসো শিউলি ফুলের সুগন্ধিটির মতো শীতল কিন্তু তীব্রভাবে। আমার প্রতিটা নিঃশ্বাস তোমাতে বিভোর, প্রতিটি শব্দ তোমার ভালোবাসায় স্নিগ্ধ। প্রতিটি মানুষের জীবনে আলো ধরে রাখার, তুমি কি আমার জীবনে আলো ধরে রাখার মানুষটি হবে? বর্ষায় এক গুচ্ছ কদম হাতে সমুদ্র তীরে ঘেঁষে ঝুনঝুন করা নুপুরের শব্দের সাথে সাগরের ওই উথাল পাথাল ঢেউয়ের শব্দের মাঝে হাতে হাত রেখে হেঁটে যাবে আমার সাথে। বর্ষা ফুরিয়ে গেলে না হয় তীব্র গন্ধে ঢাকা বেলি ফুলের মালা চুলে গেঁথে দিয়ে হেঁটে বেড়াবো সমুদ্র সমারোহে। সাথে থাকবে তোমার হাতে মুগ্ধ করা সুগন্ধযুক্ত সাদা গোলাপ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তোমার কানে ফিসফিস করে বলে উঠব, জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিবার সাথী হবে কি তুমি আমার রাজ্যের রানী? খুব খুব ভালোবাসি তোমায়। এটা বলেই আমাকে উঠিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, এমন ভাবে ধরলো যেন। প্রায় 10 মিনিট পর সোনালিকাকে ছেড়ে দিলাম। এরপর আমি তার গোলাপময় ঠোঁটের মাঝে আমার ঠোঁটটা ডুবিয়ে দিলাম। আমি সোনালিকার ঠোঁট দুটি সমানে চুষে যাচ্ছি। সোনালিকাও আমাকে বাধা দিচ্ছে না। আমি তার নেশায় পুরো পাগল হয়ে যাচ্ছি। ঠিক তখনই কেয়া। সোনালিকা, এটা কি করছিস তুই? এটা একটা পাবলিক প্লেস। কেয়ার কথা শুনে আমাদের দুজনেরই হুঁশ ফিরল। আমরা একে অপরকে ছেড়ে দিলাম। দুজনের লজ্জায় কিছু বলতে পারলাম না। আমি আশেপাশে তাকিয়ে দেখি সব জায়গায় ক্যাম্পাসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া তো হা হয়ে দেখছে। আমি সব লজ্জা শরম দূরে রেখে বললাম, রিয়া, আপনি মুখটা একটু বন্ধ করেন, তা না হলে আপনার মুখে মশা, মাছি, এমনকি একটা হাতিও অনায়াসে ঢুকে যাবে। রিয়া তার মুখটা বন্ধ করে নেয়। একবার আমার দিকে আর একবার সোনালিকে দিকে দেখাচ্ছে। এটা কি করছিস তুই? কি আর করব, আমি আমার ফ্রেন্ডকে দেখছি যে কিনা কোনো ছেলেকে সহ্য করতে পারতো না, আজ সে একটা ছেলেকে জড়িয়ে ধরেছে।
তাও একটি পাবলিক প্লেসে। কি করে সম্ভব এটা? প্রেমে পড়লে সবই সম্ভব, তা আমি আজ হাড়ে হাড়ে টের পেলাম। আমি তো দেখতেই পাচ্ছি। তো এখন ট্রিট দে। ওকে চল তাহলে রেস্টুরেন্টে। চল। কেয়া, তুইও চল। না, আমি যাব না। কেন? তোর আবার কি হলো? আসলে আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এখনো আসেনি। দেখ, চলে আসবো। আমার মন বলতেছে তার কিছু একটা হয়েছে। আরে বাহ বাবা, কেয়া তো দেখি একদিনে জামিনুরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তো শুধু হাবুডুবু খাচ্ছি, তুই তো মিষ্টিও খেয়ে নিলি। কেয়ার কথা শুনে সোনালীকে কিছুটা লজ্জা পেল, আর কিছু হলো না। কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো, আর গাড়িটা হলো জামিনুরের। ওই তো তোমার আমার আশিক মানে? তোর আশিক মানে তুই বুঝিস না? না, বুঝি না। মানে জামিনুর চলে এসেছে। কই কই? ওই তো ওই দিকেই আসছে। কিছুক্ষণ পর জামিনুর আমাদের কাছে আসলো। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কারণে খুব ভয়ে আছে। তার চোখে মুখে আমি ভয়ের আভাস দেখতে পেলাম, কিন্তু কি কারণে আমি তা বুঝতে পারলাম না। তাই আমি জামিনুরকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে তোর? তোর চোখে মুখে এমন ভয়ের আভাস কেন? কই যাবি? রেস্টুরেন্টে যাব। আমি সোনালীকে প্রপোজ করেছি তো, আর সেও অ্যাকসেপ্ট করেছে যদি তুই ট্রিটটা গ্রহণ করি। ওকে চল। আমাদের না আজ ঘুরতে যাওয়ার কথা ছিল? ও কেয়া, আমার মনে ছিল না তো। আমার এখন খুব সন্দেহ হলো জামিনুরকে নিয়ে। সে এমন বিহেভ কেন করছে? তার তো এইরকম হওয়ার কথা না। সে তো সবসময় হাসি খুশি থাকতো, তো এখন এমন করতেছে কেন? এই প্রশ্নের উত্তর কেবলমাত্র জামিনুর আমাকে দিতে পারবে। জামিনুর, কেন তুই আজ এইভাবে কথা বলছিস কেন বলতো? কই না তো। আচ্ছা, তুই একটু সাইডে চল, তোর সাথে আমার কিছু কথা আছে। এই বলে আমি জামিনুরকে একরকম জোর করে ভার্সিটির পিছনের দিকটা নিয়ে গেলাম। ওখানে সচরাচর কোনো লোক আসে না, তাই আমি একটা জিনিস বারবার খেয়াল করছি। জামিনুর প্যান্টের পকেটে বারবার হাত রাখছে। হাত সরানোর কোনো দামগত। আমি জামিনুরকে নিয়ে ভার্সিটির পিছন দিকটা যাওয়ার পর জামিনুরের হাত ধরে দিলাম একটা টান দেওয়ার সাথে সাথে হাতটা পকেট থেকে হাত বের করার পর তার পকেট থেকে যা বের হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ জামিনুরের পকেট থেকে একটা হ্যান্ড পিস্তল বের হলো। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কিরে জামিনুর, তোর কাছে এমনি এমনি। কি হয়েছে তা আমাকে সত্যি করে বল। তখন জামিনুর দৌড়ে এসে আমার পায়ে চাপতে ধরলো আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দে ভাই, আমি এমনটা করতে চাইনি ভাই, আমাকে মাফ করে দে প্লিজ ভাই। জামিনুরের কাহিনীগুলো তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জামিনুর এমনটা কেন করছে আমার কিছুই মাথায় আসছে না। প্রথমে তার কাছে বন্দুক ছিল, আর এখন সে আমার পা ধরে মাপ চাইছে। কাহিনীটা কি? জামিনুর, তুই এমন করছিস কেন? আমাকে খুলে বলতো। আর তুই আমার পা ধরছিস কেন? আগে বল তুই আমাকে মাফ করে দিছো কিনা, এরপর তোকে সব বলছি। আচ্ছা, তোকে মাফ করলাম, এখন বল কি হয়েছে। এরপর জামিনুর উঠে আমাকে যা বললো তা শুনে আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। মনে হচ্ছিল ওখানে ওকে মেরে ফেলি, কিন্তু রাগ কন্ট্রোল করলাম, কারণ যাই হোক ও তো আমার বন্ধু। আমি তোকে মারতে এসেছিলাম। কি? তুই আমাকে মারতে এসেছিস? তার মানে? জামিনুর এমন কিছু বলল যা শুনে আমি বুঝতে পারলাম যে জামিনুর আমাকে কেন মারতে এসেছিল। জামিনুর কি বলছে তা কি আপনারাও শুনতে চান? আচ্ছা শুনুন তাহলে। জামিনুর বলল, দোস্ত, কালকে যখন আমরা বাসায় ফিরলাম তখন বাসায় গিয়ে দেখলাম কয়েকজন লোক আমাদের বাড়িতে এসেছে, স্যুটবুট পরা। তাদেরকে দেখে মনে হয়েছিল তারা কোনো গ্যাংয়ের লোক। তাদের সবার হাতে পিস্তল ছিল, এমনকি তারা আমার আব্বু আম্মুকে বেঁধে রেখেছিল, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। তখন আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে আপনারা কারা আর এখানে কি করছেন? আমার বাবা মাকে আপনারা ভিতরে রেখেছেন কেন? তখন তাদের গ্যাংয়ের লিডার বলল, আমরা যেই খুশি হই না কেন, তোর স্টার দেখার বিষয় না। তোর একটা কাজ করতে হবে, তাহলে তোর বাবা মাকে আমরা ছেড়ে দেব। তুই যদি কাজটা না করতে পারিস তাহলে তোর বাবা মাকে খালাস করে দেব। লোকগুলোর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। তাই আমি তাদেরকে বললাম, ঠিক আছে আমাকে বলুন, আমি আপনাদের সব কাজ করে দেব, তবুও আপনারা আমার বাবা মাকে কিছু করবেন না। তা শুনে সেই গ্যাংয়ের লিডার বলল,
কাজটা কিন্তু এত সহজ না, বলছিস তো? তখন আমি উত্তরে বলেছিলাম, আমি আবার মামার জন্য সকল কঠিন কাজ করতে পারবো। তোমরা আমার বাবা মাকে কিছু করো না, আমি তোমাদের সব কাজ করে দেবো। তখন ওই গ্যাংয়ের লিডার বলল, তোকে তোর বন্ধু রায়হানকে খুন করতে হবে। এই কথা শুনে আমি কিছুক্ষণ নিশ্চিত ছিলাম। তখন লিডার আবারও বলল, কি হলো, পারবি না তো? আমি জানতাম তুই পারবি না। কি আর করার, তোর বন্ধুর জন্য আজ তোর বাবা মা মারা যাবে। বন্ধুত্ব হয়েছে আজ 3 দিন, আর বাবা মা ছিল সারা জীবন। এখন তুই বল কি করবি? এটা বলে ঠিক আছে, টিগারের মধ্যে চাপ দিবে দিবে এমন ভাব। আমি ভয়ে বলে ফেললাম, আমি পারবো, আমি রায়হানকে মারতে পারবো, আমি মেরে ফেলবো রায়হানকে, তবুও আপনারা আমার বাবা মাকে কিছু করবেন না। তখন সেই লোকটি আমার হাতে একটি পিস্তল দিয়ে বলল, কালকের মধ্যে আমি যেন তোকে মেরে ফেলি। প্রথমে তো ভেবেছিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু তারা সেখানে আমাকে শাস্তি দিল না, তাই বাধ্য হয়ে এখন আমি তোকে মারতে এসেছি। কিন্তু দোস্ত, পারলাম না, আমি তোকে মারতে পারলাম না, আর আমার বাবা মাকে বাঁচাতে। আমি কি করব, তুই এটা বলে দে। আমার প্রথমে প্রচন্ড রাগ উঠেছিল এটা শুনে যে ও আমাকে মারতে এসেছে, কিন্তু ওর কথাগুলো শুনে আমার মাথা ঠান্ডা হয়ে গেল। আসলে তো সে তার বাবা মাকে বাঁচাতে চেয়েছে, এখানে তার কোনো দোষই নেই। তখনই জোরে একটা গুলির শব্দ পেলাম। আমি সামনের দিকে তাকিয়ে দেখি জামিনুরের বুক থেকে গড়গড় করে রক্ত পড়ছে। আমি জামিনুরের কাছে থাকা বন্দুকটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কে গুলি চালিয়েছে, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখলাম না। হঠাৎ করে সোনালিকার চিৎকার আমার কানে খুন? সোনালিকার চিৎকার শুনে ভার্সিটির পেছনের দিকে পুরো ছাত্রছাত্রীতে ভরে গেল। কোত্থেকে এত লোক চলে আসলো আমি বুঝতেই পারলাম না। সবাই এসে দেখলো জামিনুর বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার সামনে আমি গুলি নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে পুলিশের গাড়ি আসার শব্দ পেলাম। এত অল্প সময়ের মধ্যে পুলিশকে আবার কে খবর দিল আমি কিছুই বুঝতে পারছি না। তখন সোনালিকা আমার সামনে এসে আমার 2 গালে ঠাস ঠাস করে মোট 3টি থাপ্পড় দিল আর বলতে লাগলো, সি রায়হান, ছি, তুই এতটা খারাপ? আমি তো ভাবতেও পারিনি যে নিজের ভাইয়ের মতো বন্ধুকে গুলি করতে পারে। তার মতো খারাপ ছেলে তো পৃথিবীতে আর নেই। আমি জামিনুরকে গুলি করিনি। সি রায়হান, ছি, তুই এতটা খারাপ? আমি তো ভাবতেও পারিনি যে নিজের ভাইয়ের মতো বন্ধুকে গুলি করতে পারে। তার মতো খারাপ ছেলে তো পৃথিবীতে আর নেই। আমি জামিনুরকে গুলি করিনি। আমার কথা শোনার পর সোনালিকা আমাকে আরো দূরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চুপ কর মিথ্যাবাদী, আমি নিজের চোখে দেখেছি। মিথ্যাবাদী কথাটা শোনার পর আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল, তাই আমি ঠাস করে একটা থাপ্পড় সোনালিকার গালে বসিয়ে দিলাম, যার ফলে সোনালিকা মাটিতে পড়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম সোনালিকার ঠোঁটটা কেটে গিয়েছে। এরপর আমি আমার ফোন বের করে মেঘকে কল করলাম। হ্যালো মেঘ, তুই তাড়াতাড়ি ভার্সিটিতে অ্যাম্বুলেন্স নিয়ে আয় তো, 10 মিনিটের বেশি যাতে 1 সেকেন্ডও না হয়। এই বলে আমি কলটা কেটে দিলাম। আমার কথা শুনে সোনালিকা মাটি থেকে উঠে গেল আর বলতে লাগলো, তুই তো দেখি খুবই চালাক। নিজের বন্ধুকে মেরে এখন তুই তাকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিস। ছি, আমার এখন ভাবতেও ঘৃণা লাগছে যে তোর মতো একটা ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করেছি। কেন জানি সোনালিকার কথাগুলো আমার ভালো লাগছিল না, তাই তাকে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আরেকটা থাপ্পড় মারলাম। এই থাপ্পড়টা খেয়ে সে আবারও নিচে পড়ে গেল। তখন আমি চিৎকার করে বললাম, এই, তোকে আমি বলেছি আমি খুন করিনি, তাও তুই আমার উপর মিথ্যা দোষ দিচ্ছিস কেন? বল। ওই কুত্তার বাচ্চা, তোর তো দেখি অনেক সাহস। তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলিস, তোর হাত আজ আমি ভেঙে ফেলবো। দেখুন অফিসার, এখন আমার মাথা প্রচুর, আমি এখন যে কোনো সময় যে কাউকে চালিয়ে দিতে পারবো, তাই আপনি একটু দূরে সরে থাকুন। আমি দূরে থাকবো মানে কি? তুই আমার মেয়ের গায়ে হাত তুলবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবো? এটা বলে পাশে থাকা একটা লাঠি নিয়ে এসে আমাকে মারতে যাবে। তখনই মেঘ এসে উপস্থিত হলো। মেঘ অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে। সে এসে বলতে লাগলো, ভাই আপনার কি হয়েছে ভাই? আপনি এত ইমিডিয়েটলি আমাদের আসতে বললেন কেন? মেঘ, তুই তাড়াতাড়ি জামিনুরকে নিয়ে হসপিটালে যা, ওকে যেন কে গুলি করেছে তুই ওকে তাড়াতাড়ি নিয়ে যা। আর আচ্ছা ভাই, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। এরপর মেঘ আমার কিছু লোকজন নিয়ে জামিনুরকে হসপিটালে পাঠিয়ে দিল। মেঘকে দেখে পুলিশ অফিসার, আরে মেঘ ভাই, আপনি এখানে কি করছেন? মেঘ, একটা কাজ কর, তাড়াতাড়ি পুরো ভার্সিটি বন্ধ করে দে, যেন কেউ একজন ভার্সিটির বাইরেও যেতে না পারে। আমিও দেখবো যে আমার কলিজার টুকরো। এটা শোনার সাথে সাথে পুরো ভার্সিটির সকল দরজা বন্ধ করে দিল।
মেঘ ভাই, আপনারা কি করছেন? আপনি ভার্সিটির দরজাগুলো বন্ধ করছেন কেন? আর আপনি কি জানেন না জামিনুরকে এই কুত্তার বাচ্চায় গুলি করেছে? ওই, তুই কাকে কুত্তার বাচ্চা বলছস? যে জামিনুরকে গুলি করেছে এবং আমার নিষ্পাপ মেয়েটাকে রক্তাক্ত করেছে, ও কি বলছি? পুলিশ অফিসারের মুখে গালিটি শোনার পর আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেল। তাই আমি আমার হাতে থাকা বন্দুকটা দিয়ে পুলিশ অফিসারের পায়ে দুটো গুলি করলাম আর বলতে লাগলাম, মেঘ, এই মাদার ফাকার তোকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দে। শালার পর বেশি কথা বলতেছে এখানে। ও মাগু, আমাকে গুলি করছে গো। চুপ, একদম চুপ, চিৎকার করবি না। মেঘ, তুই ওনাকে হাসপাতালে পাঠিয়ে দে তো, ওকে আমার সহ্য হচ্ছে না। ওকে ভাই। আর ভাই, আপনি মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করে? আমার বেস্ট ফ্রেন্ড যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুই তাড়াতাড়ি বের কর গুলি কে করেছে। ওকে ভাই, দেখতেছি। এরপর বেগ ভার্সিটির সবাইকে একসাথে করে। তখন আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, কি ভাবছিস কি তুই তুই আমার ভাইকে মেরে ফেলবি আর আমি তোকে ছেড়ে দেব না? তা কখনো হয় না। আমি এখন এক ঢিলে দুই পাখি মারলাম। এক, তোর ভালোবাসাকে তোর থেকে আলাদা করলাম, আর দুই, তোর বন্ধুকেও খালাস করলাম। এটা পড়তে পড়তে আরেকটা মেসেজ আসতো। সেখানে লেখা আছে, হোয়াইট গ্যাংস্টারের মাথায় যে একটুও বুদ্ধি নেই তা আমার জানা ছিল না। আরে বোকা, আমি কি এখনো এখানে দাঁড়িয়ে আছি নাকি? বোকাটা। তার মানে ও আমার সম্পর্কে কিন্তু রাখবে কি করে? আমি তো সব সময় ছদ্মবেশ নিয়ে চলাফেরা করছি। আচ্ছা, এখন এত মাথা ঘামানো যাবে না। আগে ওদের ছেড়ে দেই, তারপর বাসায় গিয়ে রিল্যাক্সে চিন্তা করা যাবে। কথাগুলো আমি মনে মনে ভাবলাম। ভাই, সবাই একসাথে করছি, এখন কি করবো? ওদেরকে ছেড়ে দে। কিন্তু কেন? আমি বলছি ছেড়ে দিতে, তুই ছেড়ে দে। আমার মুখে মুখে তর্ক করতে কি তোর খুব ভালো লাগে, তাই না? সরি ভাই। এরপর মেঘ গিয়ে সবাইকে বাসায় চলে যেতে বলে। পুরো ভার্সিটিতে এখন শুধু মেঘ, আমি আর আমার দলের কয়েকজন লোক আছে। মেঘ, কল লাগা হাসপাতালে, ওখানে দেখ জামিনুর আর ওসির কি খবর। এরপর মেঘ সাইডে গিয়ে কথা বলে এসে আমাকে, জামিনুর এখানে সহ আছে। ওসি সাহেবের পায়ে যে দুটা গুলি করেছেন, সেখানে একটা তার পায়ের হাড়ে গেঁথে গেছে, যার ফলে হাড়ে ফাটল ধরেছে, যার কারণে ওসিকে 4 মাস বেড রেস্টে থাকতে হবে। ও, তো এখন তোরা গিয়ে জামিনের বাড়িতে গিয়ে দেখ ওদের কি। ওকে ভাই, আমি দেখছি। আচ্ছা, তোরা এই দিকে দেখ, আমি এখন একটু বাসায় যাই, আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। কি ভাই, আপনার মাথা ব্যথা করতেছে? বেশি না, একটু। এটা মাথায় সামান্য পানি দিলে ঠিক হয়ে যাবে। ওকে ভাই। এরপর ওরা চলে গেল জামিরের বাসায় এবং আমি চলে গেলাম আমার বাসায়। আমি বাসায় গিয়ে বেশ কিছুক্ষণ শাওয়ার নিলাম। এখন মাথা ব্যথাটা কিছুটা কমেছে। এরপর ড্রেস চেঞ্জ করে আসলাম হসপিটালে। যতই হোক, শ্বশুর মশাইয়ের পায়ে গুলি করেছি, যদি খবর না নিই তাহলে কি করে হয়? হ্যাঁ, তার সাথে জামিরুর ভর্তি, তাকেও তো দেখে লাগবে, তাই না? আমি হাসপাতালে গিয়ে দেখলাম সোনালীকে বাইরে বসে বসে কান্না করছে। আমি তার কাছে যেতেই ঠাস ঠাস কয়টা থাপ্পড় মারতে লাগলো আমাকে, আর বলতে লাগলো, এই তোর সাহস তো কম না, তুই এখানে এসেছিস? তুই কি এখন আমার বাবার হাতে মরতে চাস? আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস করে আরো একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা এত জোরে দিল যে আবার ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো। এবার আমার মাথায় রাগ উঠে গেল। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে একটা থাপ্পড় মারলাম আর বলতে লাগলাম, এই চুপ, একদম চুপ। আমার কথা শুনে না হয় তুই যা ইচ্ছে তাই করিস। তোকে ভালোবাসি বলে তুই কথায় কথায় আমাকে থাপ্পড় মারবি, তা কিন্তু হবে। ভালোবাসা? তোর মুখে ভালোবাসা মানায় না। আরে তুই তো একটা খারাপ চরিত্রের মানুষ, যে কিনা নিজের বন্ধুর বুকে গুলি করতে একটু দ্বিধাবোধ করে না। এবার সোনালীকে আরেকটা থাপ্পড় মেরে বললাম, আগে তুই আবার কথা শোন, এরপর বিচার করবি আমি যা করেছি তাকে ভুল করেছি না ঠিক করেছি। সোনালীকে এখন চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। এরপর আমি বলতে শুরু করলাম, আর 5টা বাচ্চার মতো আমারও শৈশবটা ভালোই কাটছিল, কিন্তু এই ভালোটা আর বেশি দিন টিকলো না। আমি যখন ক্লাস 10-এ পড়ি, সেদিন আমাদের স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে যা দেখলাম তা দেখার জন্য হয়তো কোনো সন্তানের সুস্থ থাকবে না, কারণ আমি দেখলাম আমার নিজের চাচা আমার মাকে খুন করছে। এটা দেখার পর আমার রাগ আমি কন্ট্রোল করতে পারলাম না, তাই আমি পাশে থাকা একটা ফল কাটার ছুরি দিয়ে চাচার পেটে দিলাম ঢুকিয়ে। আমার চাচাকে খুন করে ফেললাম।
চাচার পেট থেকে এখন গড় গড় করে রক্ত বের হচ্ছে। ঠিক এমন সময় বাবা আসলো। বাবা এসে আমাকে এই অবস্থা থেকে সহ্য করতে পারলো না। উনি হার্ট অ্যাটাক করলেন। এরপর আমার বাবা আমাকে পুলিশে দিয়ে দেয়। তিনি মনে করেছিলেন আমার মা ও চাচাকে আমিই খুন করেছি। আমি জেল থেকে ফিরে যখন বাড়িতে যাই তখন দেখতে পেলাম আমার বাবা নতুন বিয়ে করেছে এবং তিনি আমাকে দেখে আমার কাছে আসলেই না, বরং লাঠি দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিলেন মেরে মেরে, আর বললেন আমাকে নাকি সে ছেলে হিসেবে মানে না। আমিও সেদিন আর কোনো কথা না বলে চলে গেলাম বাড়ি ছেড়ে। এবার গিয়ে যোগ দিলাম একটা গ্যাংয়ে। সেখান থেকে আমার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। একটা সাধারণ পরিবারে জন্ম হওয়া একটা ছেলে হয়ে গেল ধীরে ধীরে গ্যাংস্টার। এরপর আমি একদিন এক বিয়ে বাড়িতে তোমাকে দেখি। সেদিনই তোমাকে ভালোবেসে ফেলি। পরে তোমার বিষয়ে জানতে পেরে বুঝতে পারলাম তুমি ঢাকায় থাকো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো। তাই আমি চলে আসলাম ঢাকায় তোমার খোঁজে। আর এখানে এসে শুনলাম গ্যাংস্টার জোকার কিং এর রাজত্ব এই ঢাকা ভার্সিটিতে। আর গ্যাংস্টার জোকারকে আমার সাথে ছলনা করে এখানে চলে এসেছে। তাই ওকে মারতে এবং তোমাকে ভালোবাসি বলতে আমি ভর্তি হই ঢাকা ভার্সিটি এবং গ্যাংস্টার কিং এর লিডারকে আমি মেরে ফেলি। তার মানে তুই হোয়াইট গ্যাংস্টার কিং এর লিডার? তার মানে তুমি জামিনুরকে কি ইচ্ছে করে খুন করতে চেয়েছো? না। তাহলে কে খুন করেছে? আর যখন জামিনুর আসলো তখন তাকে দেখে আমার কেন জানি সন্দেহ হচ্ছিল। তাই তো আমি তাকে নিয়ে সাইডে গিয়েছিলাম। যেখানে যাওয়ার পর আমি যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ জামিনুর আজ আমাকে ভার্সিটিতে মারতে এসেছিল। তাহলে তো বুঝেই গেলাম তুমি মেরেছো জামিনুরকে, কারণ জামিনুর এসেছে তোমাকে মারতে, যেটা তুমি সহ্য করতে না পেরে তুমি কি গুলি করে দিলে, আর আমাকে দেখে জামিনুরকে বাঁচানোর মিথ্যা অভিনয় করলে, তাই তো? এত বেশি বুঝো কেন তুমি? ওখানে এরকম কিছুই হয়নি। তাহলে কি হয়েছিল? আমি যখন জামিনুরকে নিয়ে ভার্সিটির পিছন দিতে যাই তখন জামিনুর আমাকে সব সত্যি কথা বলে দেয় এবং আমার পা ধরে ক্ষমা চায়। আমিও তাকে ক্ষমা করে দিই। আমি লক্ষ্য করে দেখলাম সে তার পকেটে হাত দিয়ে রেখেছে। তাই আমি তার পকেট থেকে হাত বের করতে গিয়ে দেখলাম যে পকেটে একটা পিস্তল। এরপর ওই পিস্তলটা আমি নিয়ে নেই। ঠিক সেই সময় কেউ একজন এসে তাকে গুলি করে দেয়। একই সময় তুমি এসে চিৎকার করে উঠলে আর এসে আমাকে ভুল বুঝতে লাগলে। জামিনের বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমার বাবাকে গুলি করলে এটা? প্রথমত আমি একজন গ্যাংস্টার, কথা কম গুলি বেশি চলে। গত 4 বছর যে কত খুন করেছি তা আমার মনে নেই। সেক্ষেত্রে তোমার বাবা তো আবার কলারে হাত দিয়েছে, আমাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল। আমি তোমার বাবার পায়ে গুলি করি যেন সে চুপ থাকে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তাকে আমি এখনো মারিনি। আরেকটা কথা না বললে জানবো কি করে? I love you সোনালিকা, I really 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 love you. Do you? না, কখনোই না। আমি তোর মতো একটা গ্যাংস্টার ছেলেকে ভালোবাসতে পারবো না। তুই যদি গ্যাংস্টার গিরি ছেড়ে ভালো পথে চলে আসিস তাহলে আমি ভেবে দেখতে পারি। তুমি এইটা চাও শুধু, তাই তো? জি, আমি শুধু এটাই চাই। ওকে, জামিনুরকে যে গুলি করেছে শুধুমাত্র তাকে বের করি। এরপর থেকে আমি আর গ্যাংস্টারগিরি করব না। এবার খুশি তো? না। না কেন? কারণ আপনি আপনার বাবা মার কাছে ফিরে যাবেন। এরপর তারা যদি আমাদের বিয়ে ঠিক করে তাহলে আমাদের বিয়ে হবে। তাছাড়া কোনো মূল্যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। যথাজ্ঞা মহারানী। হয়তো এখন সোনালিকার রাগ কিছুটা কমেছে। তার কথাবার্তা এবং আচরণ আমি সেটা বুঝতে পারলাম। কিছুক্ষণ পর মেঘ কল করলো এবং কল করে আমাকে বলতে লাগলো, ভাই জামিনুলের মা বাবা তো এখানে নেই, বাইরে থাকে। সিসিটিভি ফুটেজে দেখলাম কিছু লোক মিলে তাদেরকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। গাড়িতে করে নিয়ে গেছে না অন্য কোনো কিছু করে নিয়ে গেছে? কালো রঙের একটা প্রাইভেট কারে করে। গাড়ির নাম্বারটা নোট করেছি আমি। কি নাম্বার আমাকে ইমিডিয়েটলি বলো। ঢাকা মোটর নং 10,110। ওকে, আমি খবর দিচ্ছি গাড়িটা কার। ওকে ভাই। এবার আমি কলটা কেটে দিলাম এবং আমার গ্যাং এর হ্যাকারের কাছে কল দিলাম। তাকে বলতে লাগলাম, তুমি তাড়াতাড়ি দেখো তো এই গাড়িটা কার। স্যার, গাড়ির নাম্বারটা বলেন। ঢাকা মেট্রো 1010। স্যার একটু ওয়েট করেন, আমি দেখছি। জি দেখো। জি স্যার, পেয়েছি। স্যার, এটা তো রাজীব খানের নামে রেজিস্ট্রেশন করা। কোন রাজীব? গ্যাংস্টার কিং এর লিডার নামে রেজিস্ট্রেশন করা। ওকে তো আমি মেরে ফেলেছি, তাহলে ও কি করে জামিনের বাবা মাকে কিডন্যাপ করেছে? জানি না স্যার, কিন্তু গাড়িটা ওর নামেই রেজিস্ট্রেশন করা হয়েছে।
আচ্ছা, তো গাড়িটা কই আছে সেটা কি তুমি বলতে পারবে? স্যার একটু ওয়েট করেন। ওকে, একটু তাড়াতাড়ি বলো। না স্যার, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। ওকে স্যার, আমি কি আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না। ওকে। কলটা কাটতে সোনালীকে আমাকে বলতে শুরু করলো। কি হয়েছে রায়হান, তুমি এত চিন্তিত কেন? আর জামিনুরের বাবা মার কি হয়েছে? আর কারাই বা তাদের কিডন্যাপ করেছে? জানি না সোনালিকা, আমি কিছু। কি হয়েছে আমাকে সম্পূর্ণটা কি খুলে বলবে? আমি যে ওই ভার্সিটিতে লোকটিকে খুন করেছিলাম আর গ্যাংস্টার জোকার কিং। হ্যাঁ, তো এখন তার লোকজনই এই কাজটি করতেছে। রাজীব নামের তুমি কি যেন বলছিলে? ও রাজীব হলো গ্যাংস্টার জোকার কিং এর লিডার। ও, কেন জিজ্ঞেস করছো এটা? আসলে রিয়ার বাবার নামও তো রাজীব, তাই না? রিয়ার বাবার নাম রাজীব? ভালো। আচ্ছা, তো এখন জামিনুরের বাবা মাকে কিভাবে খুঁজবে? এটাই তো ভাবতেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে রিয়ার বাসা কোথায়? ফার্ম গেটে? কিন্তু কেন? রাজীবের বাসা তো ফার্ম গেট। আচ্ছা, তুমি কি রিয়ার বাসা? জি, চিনি তো। আচ্ছা, চলো তাহলে। কই যাবে? রিয়ার বাসায়। রিয়ার আশায় কেন? আমার মন বলছে রিয়া কোনো না কোনো ভাবে এই কিডন্যাপের সাথে জড়িত আছে। কি? এখন তুমি রিয়াকে দোষারোপ করছো? আগে চলো। ওকে, চলো। এরপর আমি আর সোনালিকা চলে গেলাম রিয়াদের বাসায়। ওখানে যাওয়ার পর যা দেখলাম তা সোনালিকা কখনো আশা করেনি। ওখানে যাওয়ার পর যখনই বাড়ির ভিতরে গেলাম ঠিক তখনই থেকে কোথা থেকে যেন গুলি বর্ষণ করতে লাগলো আমাদের দিকে। সোনালিকা, এদিকে আসো বলেই সোনালিকাকে নিয়ে আমি সাইডে চলে গেলাম। সেখানে গিয়ে আমি মেয়েকে কল করে রিয়াদের বাসার ঠিকানা দিয়ে দিলাম যত দ্রুত পারে এখানে চলে আসতে। এরপর কলটা কেটে দিয়ে আমি আবার পিস্তলটা দিয়ে গুলি করতে লাগলাম ছাদের দিকে, কারণ ওখান থেকে গুলিগুলো আসছিল। বেশ কিছুক্ষণ গোলাগুলি চড়ার পর মেঘ আসলো। এরপর আমরা 25 জন মিলে বাড়ির ভিতরে গেলাম। একজন একজন করে মারতে মারতে ভিতরের দিকে যাচ্ছি। পুরো বাড়িটা এখন রক্তের বন্যা বয়ে গেছে। আমাদের দলে 3 জন আহত হয়েছে। সোনালিকা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। ওদের দলে এখন আর আমি পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও রিয়া এবং জামিনুরের বাবা মা নেই। কি করব কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ করে কারো গোঙানির শব্দ শুনতে পেলাম, যেটা আমার পাশে থাকা দেয়াল থেকে আসতেছে। কি করে ভেতরে যাব এটাই ভাবতেছি। এমন সময় দেখতে পেলাম দেয়ালের সাথে একটা সুইচ লাগানো। আমি সুইচটা চাপ দিতেই সামনে থাকা দেয়ালটা সরে গেল। তখন ভিতরে তাকিয়ে দেখি যে রিয়া একটা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে 2 জন মধ্যবয়স্ক লোক, একজন পুরুষ ও একজন মহিলা বসে আছে চেয়ারের সাথে, তাদের হাত পা বাঁধা। আমার বুঝতে আর বাকি রইল না যে ওই 2 জনই জামিনুরের বাবা মা। আমি এক পা করে সামনের দিকে এগোচ্ছি। তাই দেখে রিয়া বলল, ওই এক পা এগোবি না, এক পা সামনে গেলে তোকে এবং ওনাদেরকে মার্ডার করে ফেলবো। আমি তার কথা না শোনার ভান করে সামনের দিকে এগোতে বলতে লাগলাম, এই রিয়া, তুই না জামিনুরের বন্ধু, তাহলে কি করে পারলি জামিনুরকে গুলি করতে আর ওনাদের কিডন্যাপ করতে? এই সবই ছিল তোকে মারার প্ল্যান। কেন? আমি আবার কি করলাম? কি করনি এটা বল। তুই আমার বাবাকে হত্যা করেছিস। ভার্সিটির সকলের সামনে তো তোর কাছে মাপ চেয়েছিল, কিন্তু তাকেও তুই ক্ষমা করতে পারলি না। তুই তাকে হত্যা করলি, সাথে আমাকে করলি পিতাহারা, আমার মাকে করলি বিধবা। এই অমানুষটাকে তুই কি করে তোর বাবার পরিচয় দিচ্ছিস? ছি 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 ছি। কেন? কি করেছে আমার বাবা? তোর বাবা 200 জন মেয়েকে পতিতালয়ে বিক্রি করেছে, 150 জন শিশুকে বিদেশে পাচার, রংপুরে বড় বড় 2টো বোম ব্লাস্ট করেছে, রাজশাহীতে 1টা করেছে, ঢাকাতেও 3টা করেছে, যেখানে সর্বমোট 110 জন লোক মারা গিয়েছে। এর থেকে বড় কথা কি জানো? কি? তোমার বাবা একজন নিকৃষ্ট লোক ছিল। না, আমি এটা বিশ্বাস করি না। এইসব কিছুর ফাইল প্রিন্সিপালের কাছে কেন? কারণ ওসি আমাকে এই সকল রিপোর্ট দিতে যাচ্ছিল না, তাই প্রিন্সিপালের কাছ থেকে নেই, আর প্রিন্সিপাল নেয় ওসির থেকে। রিয়ার বাবার এই সব কুকীর্তির কথা শুনে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায় আর সে কান্না করতে থাকে। এরপর আমি আলতো করে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে বললাম, মেয়েদের হাতে পিস্তলটা শোভা পায় না, মেয়েদের হাতে শোভা পায় হলো গিয়ে এই খুন্তি, ঝাড়ু ইত্যাদি।
রিয়া আমার কথা শুনে সোজা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সাথে সাথে বলতে লাগলো, আমি জানতাম না আমার বাবা যে এতটা খারাপ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি ভুল বুঝে সব করেছো। এখন তুমি ওনাদের কাছে ও জামিনের কাছে ক্ষমা চাও। তাহলে যদি ওনারা ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব। আর কেন? এমনি। এই বলে আমি, সোনালিকা, জামিনুরের বাবা মা ও রিয়া মিলে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রিয়া জামিনের কাছে মাপ চাইলে জামিনুর মাপ করে দেয়। এরপর আমি আমার বাড়িতে চলে যাই। ওখানে গিয়ে দেখি বাবাও আমাকে মেনে নিয়েছে। আমি আবারও আমার পরিবারকে ফিরে পেলাম। আমি আর এখন গ্যাংস্টার নেই, কারণ গ্যাংয়ের সোনালিকা মানা করেছে। এখন গ্যাংয়ের সকল কাজ করবার মেঘই করে। ও আপনাদের তো বলিনি, কাল জামিনুর আর কেয়ার বিয়ে হয়ে গেছে। তারা এখন খুব সুখেই জীবনযাপন করছে। আমি এখন আমার বাবার কোম্পানিতে কাজ করি। প্রথম আমার সৎমা আমাকে দেখতে পারতো না, কিন্তু এখন আমাকে দেখতে পারে। আর আমি এখন তার নয়নের মণি। আমার আর সোনালিকার প্রেম চুটিয়ে চলছে। সোনালিকার বাবা মা প্রথমে আমার আর সোনালিকার সম্পর্ক মেনে না নিলেও পরে তারা মেনে নিয়েছেন। 3 মাস পর, 3 মাস পর আজ আমার আর সোনালিকার বিয়ে। আজ কেন যেন অন্যরকম এক ফিলিং হচ্ছে, যা আপনারা বিয়ে করলে বুঝতে পারবেন। বিয়ের কাজ সম্পূর্ণ হয় আমাদের বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেল। এরপর আমি বন্ধুদের সাথে সাদে বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 2টা বেজে গেল, তা আমি খেয়ালই করিনি। তাই আমি ওদের কাছে বললাম, দোস্ত তোরা থাক, আমি তাহলে আপাতত নিচে যাই। না, তা হবে না। আজকে সারা রাত আমরা আড্ডা দিব, তাই না কিয়া? জি হ্যাঁ, আমরা সারা রাত আড্ডা দিব। এ দেখ, তোদের বান্ধবী আমাকে ফোন দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলেছে। এখন আপাতত যাই, রাত 2টা বাজে। বউকে পেয়ে কি আমাদের ভুলে যাচ্ছিস? ভালোই তো, ভালো, খুব ভালো। তোদের বান্ধবী যে আগেই, আমি যদি আরেকটু লেট করি তাহলে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে। প্লিজ দোস্ত, এখন যাই অন্তত। যা যা, তাড়াতাড়ি বউয়েরা চলের নিচে গিয়ে লুকা। তোরা যা ইচ্ছে তাই বল, আমি কিন্তু এখনই যাব। আচ্ছা যা তাহলে। এরপর আমি ভিতরে এসে দেখতে পেলাম আমার লক্ষ্মী বউটা লম্বা একটা ঘুমটা দিয়ে খাটের উপর চুপটি মেরে বসে আছে। আমি তখন দরজার সামনে দাঁড়িয়ে সোনালিকের উদ্দেশ্যে বললাম, আমি কি ভিতরে আসতে পারি? না, একদমই না। কেন? কারণ আপনি পুরো 2 ঘন্টা পর এসেছেন। আর বাসর ঘরে কি কেউ এতক্ষণ অপেক্ষা করে? কেউ না করুক, আমার লক্ষ্মী বউটা তো আমার জন্য করেছে, এটাতেই আমি অনেক খুশি। ও তাই? তো এখন কি বাহিরে রাখবা নাকি ভিতরে আসতে বলবা? আসো গো আমার বরটা। এরপর আমি ভিতরে গিয়ে সোনালিকার সামনে বসলাম। তখন সোনালিকা বলল, এই তুমি উঠে দাঁড়াও। কেন? উঠে দাঁড়াতে বলছি, এতে তোর এত প্রশ্ন কেন? সোনালিকার কথা মতো আমি উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়াতেই সোনালিকা আমাকে বলল, এখন তুমি তোমার কানে ধরো, কারণ তুমি লেট করে এসেছো। তাই 100 বার ধরতে হবে। শুধু কানে ধরলে হবে না, কান ধরে 100 বার উঠবোস করতে হবে। কি? না, আমি এটা পারবো না। ওকে, তাহলে আমি তোমাকে বউয়ের অধিকার দিতে পারবো না, এই বলে দিলাম। রাগ করেন না লক্ষ্মীটি, এই দেখো আমি কান ধরছি। ধরো। আমি কি না করছি নাকি? এই দেখো, কানও ধরেছি আর উঠবোসও করতেছি। এই 1, এই 2, এই 5, এই। তুই কি আমাকে বোকা পেয়েছিস? না তো। তাহলে তুই 1, 2 এর পরে 3 না বলে 4 না বলে 5-এ গেলি কেন? আচ্ছা সরি। যা তো এখন, তাহলে 150 বার কর। কিছু কম হয় না? না, আর এটাই তোর উপযুক্ত শাস্তি। সারা রাত কি শুধু তুই কান ধরে উঠবোস করবি নাকি? চাই না তো করতে, কিন্তু ওসির মেয়ের আদেশ পালন না করে যাবো কোথায়? আচ্ছা, আর করতে হবে না, এবার সোজা হয়ে দাঁড়াও। আবার কি হলো? এই, আমি তো তোমাকে সালামই করলাম না, তো এখন সালাম করব। ও, তো এখন করো। এরপর আমি উঠে দাঁড়ালে সোনালিকা আমাকে সালাম করে উঠে দাঁড়িয়ে আমাকে বলতে লাগে, আমি কিন্তু ওসির মেয়ে, আমাকে যদি কখনো কষ্ট দাও তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে দিব। মায়ে কয় কি? তো আমার বউটাকে কি আমি জড়িয়ে ধরতে পারি? আমি কি না করছি নাকি? এরপর সোনালিকে খাটে শুয়ে দিয়ে আমি তার উপরে শুয়ে পড়লাম। এরপর তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিশিয়ে দিয়ে
সোনালীকে ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলাম। 5 মিনিট স্বাদ নেওয়ার পর সোনালীকে বল, রায়হান কথা দাও কখনো ছেড়ে যাবে না তো আমায়। তুমি আমার পাঠক পাঠিকে জিজ্ঞেস করো। কি পাঠক পাঠিকারা? আমি কি ওকে ছেড়ে যেতে পারবো কখনো? আপনাদের কি তাই মনে হয়? আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। ও হ্যাঁ, এতদিন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম, হয়তোবা আপনাদের সকলেরই অপ্রিয় নাহিদ আহমেদ নীল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা চড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। ও বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা চড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।